মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেশটির রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চশিক্ষা খাতে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে 3টি নোট স্বাক্ষরিত হয়। আর প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ, আইএসআইএস এবং বিআইআইএসএস এর মধ্যে সহযোগিতা, এসডিএন বিহাট এবং বিএমসিসিআই এর মধ্যে সহযোগিতা এবং এনসিসিআইএম এবং এফবিসিসিআই এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে যৌথ ব্রিফিংয়ে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. So we wanted to thank Malaysia for hosting us so much of our people. And we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। Now we are ready for elections, so we will be holding our election in coming February, middle of February, to elect a new government. So that we can go to normal running of the country. We are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. এর আগে সকাল 9টায় প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা করা হয়েছে। আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর রিয়াজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর রিয়াজ বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। গ্রহণ করেছেন, এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন। ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মোকদ্দমার পরবর্তী আদেশ হবে। আনুপাতিক হারে নির্বাচন ক্ষমতায় আসার পেছনের রাস্তা বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন হলে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া মুশকিল হতে পারে। আমার
জামাত হইল না জামাতের প্রতি আওয়ামী লীগ ছিল, এরা সংস্কার করতেছে না, গণতন্ত্রের 12টা বাজাইতেছে। আমি কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল দেখছি না আগামী নির্বাচনে বিএনপি কার সাথে কনফেস্ট করে। বিএনপি দলের কথা বলে যে পিয়ার পদ্ধতি, অনেকে ঠাট্টা করে যে পিয়ার মানে হলো পিছনের রাস্তা। যারা পিছনের রাস্তা অবলম্বন করে তারা যে ষড়যন্ত্র শুরু করছে এটা বুঝতে বোধহয় অনেক জ্ঞানী বন্ধু স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠিত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এমন উৎসবমুখর পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভোট হতে হবে, যেখানে জনগণ যার ভোট তাকে ইচ্ছা তাকে দিবে, নিঃসঙ্গ চিত্তে দিবে, নির্ভয়ে দিতে পারে, এরকম একটি পরিবেশ হবে। এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে খুঁজে দিবে। আগামী দিনে কারা দেশে দায়িত্ব পাবে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ তাদেরকে দায়িত্ব দেবে। এদিকে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন নিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বলেছেন, এনসিপি চায় গণপরিষদ নির্বাচন, কিন্তু বারবারই এই বিষয়টি পেছনে ফেলে সংসদীয় নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিস্থিতি ভালো থাকলে 300 আসন এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে বলেও জানান এনসিপি নেতা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ছাত্র জনতার টানা আন্দোলন এবং শেষ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক মানচিত্রে উদিত হয় নতুন সূর্য। অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির সমন্বয়করা গড়ে তোলেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়, দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আর এর মাধ্যমে গঠিত হলো একটি নতুন অংশগ্রহণমূলক রাজনীতির প্ল্যাটফর্ম। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। সম্ভাবনার বার্তা নিয়ে আসা নতুন এই রাজনৈতিক দলের বক্তব্য হলো, গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে করা যেতে পারে। সেই মোতাবেক আসন্ন জাতীয় নির্বাচন সংসদ নয়, গণপরিষদ নির্বাচন চাইলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতা সামান্তা শারমিন। একটা গণঅভ্যুত্থানের পরে, একটা যুদ্ধ পরিস্থিতির পরে কোন ধরনের নির্বাচন দিয়ে আপনি দেশটাকে ঠিক করতে পারবেন, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। তো আমরা তো গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু এখন পর্যন্ত এর ব্যতীত আর কোনো নির্বাচনের কথা কিন্তু আমরা বলি নাই। সো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই গণপরিষদ নির্বাচনের আলাপটাকে সংসদীয় নির্বাচনের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। মাঠের পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান এনসিপি নেতা সামান্তা শারমিন। পুরো মাঠের পরিস্থিতির, রাজনৈতিক বিভিন্ন জেলার পরিস্থিতি, মানে প্রান্তিক জায়গায় তৃণমূলের পরিস্থিতিটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে মনে হচ্ছে যেন নির্বাচন হওয়াটাই ছিল গণঅভ্যুত্থানের উদ্দেশ্য। আমাদের প্রার্থী যদি দিতে হয় সেই জায়গা থেকে আমরা খুবই ক্যাপাবল আছি এবং আমরা মাঠটাকে আমরা চেক করে এসেছি। 300 আসনে আমরা প্রার্থী দিতে পারবো, সেই আশা আমাদের আছে। এখন যে পরিস্থিতি আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর একদম প্রত্যেকটা পর্যায়ে লুকিয়ে ফেলার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। এই সামনের নির্বাচন ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে না। তবে সারা দেশে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে 300 আসনের প্রার্থী এককভাবে দেওয়ার প্রস্তুতি আছে বলে জানান দলটির আরেক নেতা ডাক্তার তাসনিম জারা। মানুষের মধ্যে একটা বিপুল প্রত্যাশা আছে। আমরা তো মাত্র পদযাত্রা শেষ করে আসলাম, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি এবং সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে, খুব জোরালোভাবে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি। আমাদের 300 আসনে এককভাবেই দেওয়ার প্ল্যান এবং সবচেয়ে বেশি যে কথাটা শুনতে পেয়েছি, বাংলাদেশের মানুষ
নাগরিকের অধিকার চান, নাগরিকের মর্যাদা চান। আর নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান জানান অন্যান্য নেতারা। জনগণ শাপলায় এনসিপি এখন এক সুতায় গাঁথা, সো এর বাইরে কোনো কিছু আমাদের চিন্তা ভাবনা নেই এবং নির্বাচন কমিশন বরাবরই পক্ষপাতমূলক তারা আচরণ করেছে এবং বরাবরই করছে। একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য সিদ্ধান্ত নেওয়া, সেগুলো কখনোই মেনে নেওয়া যায় না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সাভারে আসাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ বিষয়ে পরবর্তী শুনানি 14 সেপ্টেম্বর। এছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 3 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 12 নভেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবলকে। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর 4 আসামি এখনও পলাতক। সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার এখন আর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার সুযোগ নেই। দুপুরে আইনজীবী পান্নার আবেদনের জবাবে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে জেড আই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনালে আবেদন উপস্থাপন করেন জিয়াউল আহসানের আইনজীবী নাজমুন নাহার। সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, উনি আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। উনি একটি অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রাইব্যুনাল বরাবর এবং এই অ্যাপ্লিকেশনটা উনি রেজিস্ট্রার বরাবর নিয়ে আসছিলেন, কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে সেক্ষেত্রে রেজিস্ট্রার এটা অপারগতা প্রকাশ করেন এবং উনি এটা পরবর্তীতে উনি এই অ্যাপ্লিকেশনটা বাই পোস্টেও পাঠিয়েছিলেন। তো আজকে অন বিহাফ অফ হিম, অর্থাৎ আমি জেড আই খান পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11:30টার পরে জামাতের আমির ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন। এ সময় জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় প্রয়োজন। আর হাসপাতালের চিকিৎসক জানান, আগামী 1 মাসের মধ্যে আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। জুবাইর রহমানের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চিকিৎসার পর সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে গেছেন। সকাল 10:30টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। এরপর তিনি নিজ বাসায় পৌঁছান। এর আগে হাসপাতালের সামনে উপস্থিত সংবাদকর্মীদের জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অধ্যাপক মুজিবুর রহমান জানান, ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, তবে রিকভারি হতে কিছুটা সময় প্রয়োজন। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে। আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমিরে জামাত যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। এদিকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার শহীদ আলম চৌধুরী বলেন, আমির হাঁটাচলা করতে পারছেন, আগামী 1 মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। গত 2 আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর 2 দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত 30 আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে।
জুবা রহমান, মাই টিভি নিউজ। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সম্পদ বিক্রি করে তার দায় দেনা পরিশোধ করা হবে। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে। বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরুর পর যুক্তরাজ্যের সাইফুজ্জামানের সম্পদের বিষয়টি সামনে আসে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ আনা হয়। বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি উন্মোচিত হয়। দেশটিতে তার 3 শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য 17 কোটি পাউন্ড। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নিয়ন্ত্রণে থাকা 6টি প্রপার্টি কোম্পানির বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এসব তথ্য সামনে এসেছে। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে যুক্তরাজ্যে ফ্ল্যাট ও বাড়ি কিনে বিদেশে অবৈধভাবে অর্থ পাচার করেছেন। বাংলাদেশের অনুরোধে গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার কিছু সম্পদ জব্দ করে। এর মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় 11 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটজরোভিয়ায় বেশ কিছু ফ্ল্যাট রয়েছে। তবে সাবেক এই ভূমিমন্ত্রী দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি এবং বৈধ অর্থেই এসব সম্পদ কিনেছেন। বর্তমানে গ্র্যান্ট থর্নটন প্রশাসক হিসেবে এসব সম্পদ বিক্রি করে দেনা শোধের কাজ করছে। দেনাদারদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এসব প্রতিষ্ঠান $350 মিলিয়ন ফেরত চেয়েছে। এদিকে শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও বাংলাদেশের দুর্নীতি মামলা চলছে। তিনি তার খালা শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় বেআইনিভাবে একটি জমি পেয়েছেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে একে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা পরিবারের কয়েকজন সদস্য ও আওয়ামী লীগ ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে বিপুল সম্পত্তি কেনার অভিযোগ তদন্ত করছে। গত সপ্তাহে বাংলাদেশের 2টি আদালত টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা এবং আরও 25 জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কথায় আছে, চোখ থাকিতে অন্ধ। একদিকে চলছে মানিকগঞ্জ শহরের খাল উন্নয়ন কাজ, অপরদিকে খুলে খুলে পড়ছে নিম্নমানের সিসি ব্লক। স্থানীয়রা বলছেন, খাল উন্নয়নের নামে লোপাট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মানিকগঞ্জ শহরের বাজার ব্রিজ থেকে খালপার পর্যন্ত খালের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সিআরডিপি প্রকল্পের আওতায় 2022 সালের মাঝামাঝি 28 কোটি টাকা উন্নয়ন কাজের দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজ এবং মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স। এর মধ্যে খালের ভেতরে 3টি ব্রিজের কাজ শেষ হলেও দুই পাশে ওয়াকওয়ের কাজ অর্ধেক হয়নি। কিন্তু কাজ চলমান অবস্থায় বেশ কিছু জায়গায় ব্লক খুলে পড়েছে, আবার কোথাও ব্লক দেবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 2024 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকবার উন্নয়ন কাজের মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু এখনও অর্ধেক কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের ধীরগতির কারণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শহরের একমাত্র খালটি। ঠিকঠাক করিয়া দিলে ভালো হয়, জনগণের সুবিধা হয়। খালি ওদিকে একটু কইরা দিয়েছে 2 বছর আগে, করার তালেই আছে, একদিকে করে আর একদিকে ভাঙে। নগরবাসীর দাবি, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের কারণে নির্মাণাধীন কাজের এই অবস্থা, যার ফলে প্রতিনিয়ত নগরবাসীকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটা কাজ করতে করতেই সেই কাজটা চলমান অবস্থায় যদি সেটা ভেঙে পড়ে, তাহলে কাজটা কিভাবে হচ্ছে সেই মান নিয়ে কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন আসবে। অনেক টাকার কাজ, সেই অনুযায়ী কাজের মানটা অতটা ভালো হইতেছে না। নির্মাণাধীন কাজের ব্লক খুলে পড়ার কারণ জানালেন শ্রমিকরা। এখানে বৃষ্টিপাত হলে
ব্লকগুলা ডাইবে গেছে। এখন আমাদেরকে এখানে ব্লক উঠাইতে বলছে, আমরা ব্লক উঠাইতেছি। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। তবে দ্রুত কাজ শেষ হবে বলে জানালেন পৌর প্রকৌশলী। ভালো কাজ না হলে খারাপ কাজ যখন হয় তখন আমরা চিঠি দিই, সংশোধন করি, সেটাকে রেকটিফাই করার জন্য নির্দেশ দিই। ঠিকাদার তো যে বৃষ্টি টিষ্টির মধ্যে কাজ তো সে চলমান রাখছে, কাজ তো হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাটের আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবছর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। বাজারের ভালো দর পেলে আর্থিকভাবে লাভবান হবেন তারা। কৃষি বিভাগ বলছে এবছর উপজেলায় প্রায় 65 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাটের আবাদ করেছেন কৃষকেরা। বর্তমানে পাট কাটা, জাগ ও শোকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের ফলনও বেশ ভালো হয়েছে। বিঘা প্রতি পাট হয়েছে 10 থেকে 12 মণ। সাধারণত চৈত্র মাসে জমিতে পাটের বীজ রোপণ করা হয়, আষাঢ় ও শ্রাবণ মাসে জাগ দেয়া হয়, পরে পাটের আঁশ ছাড়িয়ে শুকানো হয়, এরপর তা বাজারে বিক্রির জন্য তোলা হয়। এবার পাট ফলন ভালো হয়েছে, কৃষকরা আপনার ন্যায্য মূল্য পায়, তাহলে আপনার ওরা খুশি হইব, আবার আপনার ওরা আগ্রহ করে কৃষিকাজে আপনার পাট আরো ভালো ফলন তৈরি করতে পারবো। আল্লাহর মতে অনেক ভালো পাট হয়েছে। তো কৃষকরা যদি তাদের ন্যায্য মূল্যটা পায় তাহলে ওদের ক্ষেত্রে অনেক উপকৃত হবে। আর কৃষকরা বলছেন ভালো দামে পাট বিক্রি করতে পারলে অধিক লাভের পাশাপাশি পাট গাছের শলাও বিক্রি করতে পারলে এবার লাভবান হবেন তারা। এছাড়াও সরকারি সহায়তা পেলে আবারও পাট চাষে ঝুঁকবেন কৃষকেরা। ফলন আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো হয়েছে ফলনটা। যারা করছে প্রত্যেকটা জায়গাতে পাট চাষের জন্য কৃষকরা আগ্রহী হবে, যেহেতু ফলনটা ভালো হয়েছে। কিন্তু এই সোনালী হাঁসটা এটা হারিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পাটের আবাদ দিন দিন কমেছে, তবে এবার ভালো ফলন হয়েছে বলে জানান কৃষি বিভাগ। তো জলবায়ু পরিবর্তনজনিত কারণে পাটের আবাদ দিন দিন কিছুটা কমছে, কিন্তু এবার আমাদের কৃষকরা যে ফলন পেয়েছেন তাতে আমাদের কৃষকরা খুবই আশাবাদী এবং এই ফলনের ন্যায্য মূল্য যদি তারা পান এবং আবাদটা আরো বাড়িয়ে দিবেন বলে তাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করছি কৃষক তার ন্যায্য মূল্য পাবে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বৃদ্ধির মাধ্যমে বাংলায় সোনালী পাটের সুদিন ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।